আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। গত 25শে ডিসেম্বর লন্ডন থেকে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন এবং তখন তিনি ট্রাভেল পাস নিয়ে ফিরেছিলেন। আমাকে বেশ কয়েকজন বলেছে যে ভাইয়া, এই ট্রাভেল পাস তো এটার ডিউরেশন বোধহয় 3 সপ্তাহ বা 4 সপ্তাহ এরকম। তো উনি কি ট্রাভেল পাসের ডিউরেশন শেষ হলে ফিরে যাবে কিনা? তো ট্রাভেল পাসের বিষয়টা হলো বাংলাদেশে আসার জন্য, এবং যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক, তিনি একটা পাসপোর্ট পেতে পারেন, সুতরাং তার তো ট্রাভেল পাস রিইউজের দরকার নাই। সো ট্রাভেল পাসের ডিউরেশনের জন্য তাকে ইংল্যান্ডে ফিরে যেতে হবে এমন কোনো কথা নেই বলেই আমার ধারণা। তবে তিনি 1-2 সপ্তাহের জন্য আবার লন্ডনে যেতে পারেন, এটি নিয়ে একটা আলোচনা চলছে। কেন যাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তার আগে একটু বাংলাদেশের বিষয় নিয়ে কথা বলতে চাই, তারেক রহমানের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তারেক রহমান কি অলরেডি প্রধানমন্ত্রী হয়ে গেছেন? এই আলোচনাটা কিন্তু উঠে আসছে, কারণ যেভাবে তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে, সরকারি প্রোটোকল বলেন, সেনাবাহিনীর প্রোটোকল বলেন, এটা সাধারণত রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া কেউ পায় না। তিনি ফুল দিতে গেলে তার সাথে সেনাবাহিনী যান, তিনি যেখানেই যান শ্রদ্ধা জানাতে যান, সেনাবাহিনী যান, তিনি কাঁদলে তাকে টিস্যু এগিয়ে দেন, সেও সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, অ্যাডজুটেন্ট জেনারেল। তো এই বিষয় নিয়ে কথা উঠেছে, এবং সরকারের, বিশেষ করে সরকারের এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটা হিড়িক পড়ে গেছে তারেক রহমানের সাথে দেখা করার। একেবারে সরকারি প্রশাসনের সচিব বলেন, অতিরিক্ত সচিব বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, মহাপরিচালক, তারা সবাই একেবারে দল বেঁধে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করছে অফিসে গিয়ে, এবং সেখানে একটা খাতা মেনটেন করা হচ্ছে, নোট বই মেনটেন করা হচ্ছে, এবং কে কে সেখানে গেলেন সেটা আবার নাম লিখে টিক দেওয়া হচ্ছে। আমার পরিচিত একজন সচিব আছে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি গিয়েছেন কিনা। বলে হ্যাঁ ভাই, আমিও গিয়েছি। বললাম কেন গিয়েছেন? বলে না গেলে যদি উনি ক্ষমতায় আসে তখন আবার যদি সমস্যা হয়। তো এই এই হলো মানে ক্ষমতায় না যেতেই বর্তমান এই অবস্থা। সো এইরকম অবস্থা যদি চলে, তাহলে আমরা কি আশঙ্কা করব যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে আরো একটি হাওয়া ভবন আবার তৈরি হবে? যারা এই একদম নতুন প্রজন্ম, 15-20 বছর বয়স বা প্রথমবার ভোটার হলেন, তারা হয়তো জানেন না বাংলাদেশে হাওয়া ভবন বলে একটা ভবন ছিল, যেটা ছিল দুর্নীতির প্রতীক। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তখন এই হাওয়া ভবনে তারেক রহমানদের অফিস ছিল, এবং এই হাওয়া ভবন থেকেই বাংলাদেশের সরকারি বড় বড় ব্যবসা বাণিজ্য তদবির এগুলো কন্ট্রোল করা হতো, এবং বড় বড় টেন্ডারে 10% হাওয়া ভবনকে কমিশন দেওয়া হতো, যে কারণে অনেকেই তারেক রহমানকে তখন মিস্টার 10% বলতেন। দীর্ঘদিন তিনি বিদেশে নির্বাসনে ছিলেন, তিনি ফিরে এসেছেন, অনেকেই বলছেন তিনি অনেক বদলে গেছেন। যেহেতু তিনি পশ্চিমা গণতান্ত্রিক দেশে সময় কাটিয়েছেন, তিনি নিশ্চয়ই সেখানকার গণতান্ত্রিক ব্যবস্থা দেখেছেন। কিন্তু তিনি বাংলাদেশে আসার পরে যে বিষয়গুলো আমরা দেখছি, তাতে আশাবাদী হওয়ার পাশাপাশি আশঙ্কাও কিন্তু থাকছে। কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। বাট এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে সবাই যে তারেক রহমানের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন, এবং এইটা সেনাবাহিনীর মধ্যেও এই ট্রেন্ডটা লক্ষ্য করা গেছে, উইচ ইজ ভেরি ব্যাড। কারণ আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, এটার ধরেন একটা চেইন অফ কমান্ড আছে, কিন্তু এখন যে যেভাবে পারে তারেক রহমানের সাথে লাইন গার্ড করার চেষ্টা করতেছে। তো এর ফলে আর্মির চেইন অফ কমান্ডও বেশ থ্রেটেন্ড হয়ে যাবে ভবিষ্যতে, বা অলরেডি হয়ে গেছেও হয়তো। আবার আর্মির ভেতরে অনেক কথাবার্তা হচ্ছে তারেক রহমানকে ঘিরে, সেগুলো আমি প্রকাশ্যে এখানে আনতে চাই না। কিন্তু এই যে তারেক রহমানকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, এবং তারেক রহমানকে ঘিরে যে সরকারি বেসরকারি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা তিনি আইন অনুগভাবে পান কিনা, সেই প্রশ্ন যখন উঠছে, তখন জামাতে ইসলাম কিন্তু একেবারে চুপ করে বসে নেই। কারণ জামাতে ইসলাম মনে করে তারেক রহমান এসে তাদের বাড়া ভাতে ছাই দিয়েছে। কারণ খালেদা জিয়া ছিলেন অসুস্থ, তারেক রহমান দেশের বাইরে, জামাত মোটামুটি ক্ষমতায় চলেই গিয়েছিলেন।
তো তারা এই তারেক রহমানের প্রতি যে সবার যে হুমড়ি খেয়ে পড়া, এটা তারা মোটামুটি উদ্বিগ্ন বলা যায়। মানে রাজনীতির দুটো হিসেব, একটা হলো যদি মাঠে আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগের সাথে যারা জোট করে তারা থাকে, তখন কিন্তু সব মানে হিসাব টিসাব ভুলে জামাত, বিএনপি, হিজবুত তাহরীর, এই যে ৭১-এর যে বিরোধী গ্রুপ, এরা সব এক হয়ে যায়। কিন্তু যখন আওয়ামী লীগ মাঠে নেই, তখন আবার এই জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা হিচিং লেগেই থাকে, এবং সেই হিচিংটা এখন জামাত উদ্বিগ্ন হচ্ছে। জামাত ডক্টর ইউনূসকেও এই বিষয়টিতে জানিয়েছে, এবং ডক্টর ইউনূসও বিষয়টা খুব কেয়ারফুলি অবজার্ভ করছে, এবং তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় বলেছেন যে হি ডাজেন্ট ট্রাস্ট ডক্টর ইউনূস অ্যাট অল। যদিও তারা ফোন আলাপ করে, অনেক কথাবার্তা বলে, কিন্তু তারেক রহমান এবং আমার ধারণা ডক্টর ইউনূসও পরস্পরকে আসলে গভীরভাবে বিশ্বাস করে না, যার একটা স্বার্থের কারণে তারা এই মুহূর্তে একটা বিন্দুতে অবস্থান করছে। সো ডক্টর ইউনূসও কেয়ারফুলি মনিটর করছে, এবং জামাতের সাথে মিলে, বিকজ আমি বারবার বলেছি ডক্টর ইউনূসের পছন্দ হলো জামাতকে ক্ষমতায় আনা, এবং জামাতকে ক্ষমতায় আনলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন, এটা তার দীর্ঘদিনের খায়েশ। কিন্তু সেইখানে একটু ঝামেলা হয়ে গেছে তারেক রহমান আসায়। এবং আমি আবারও বলছি যে বিশ্বের যে সেরা নির্বাচনটা বাংলাদেশে হবে, সেটা আদৌ হবে কিনা সেই টেনশন তো আছেই। তো সেই জায়গায় এখন এরকম শোনা যাচ্ছে যে ইউনূস তো আসলে খুব মাস্টার প্লেয়ার, তো নানা রকমের ঘিরিঙ্গি করে, সে একটা বিকল্প ঘিরিঙ্গি কথা মাথায় রেখেছে। যদি দেখে যে তারেক রহমান খুব বেড়ে যাচ্ছে, সবাই তারেক রহমানের কাছে যাচ্ছে, তাহলে হয়তো এ মাসের মধ্যেই তাহলে জামাতকে দিয়ে তারা একটা গন্ডগোল বাধায় দিতে পারে। এবং সেক্ষেত্রে এমনও প্ল্যান ডক্টর ইউনূসের আছে যে জামাত দাবি তুলবে যে তারা নির্বাচন মানে না, এবং তারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন গড়ে তুলবে। হাদির একটা ওপেনিং আমি বলে রেখেছি, তারা হাদি হত্যার বিচার চাই বলে একটা শাহবাগে একটা এন্ট্রি রেখে দিয়েছে। তাদের আসলে ইস্যুর অভাব হবে না, সেক্ষেত্রে তারা এই নির্বাচন বাতিলের দাবি তুলতে পারে তারেক রহমানকে ঠেকানোর জন্য। এবং যদি নির্বাচন বাতিল করতে পারে, বা ইউনূস তখন এই আন্দোলনের প্রেক্ষিতে হয়তো বলবে যে এই নির্বাচন হবে না, শুধু গণভোট হবে, এটাও একটা প্ল্যান আছে। আবার জামাত আরও একটা প্রস্তাব দিয়েছিল তারেক রহমানকে যে আসেন আমরা একসাথে জাতীয় সরকার করি, সব নির্বাচনের দরকার নেই, জাতীয় সরকার করে আমরা ৪-৫ বছর চালাই দিই। কিন্তু তারেক রহমান সেই প্রস্তাবে রাজি হন। তো এইরকম নানামুখী অনিশ্চয়তা কিন্তু এখনো চলছে। কিন্তু এই প্রশ্ন যে তারেক রহমান কেন এত প্রোটোকল পাচ্ছে, এর পাশাপাশি যেটা দিয়ে শুরু করছিলাম, যে শোনা যাচ্ছে যে তারেক রহমান ১ বা ২ সপ্তাহের জন্য লন্ডনে যেতে পারেন। এবং লন্ডনে যদি তারেক রহমান যান, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে একটা ঝামেলা আসতেছে আর কি। সো এইটা একটা ইন্ডিকেটর হবে, কারণ তারেক রহমান ব্যক্তিগত আলোচনায় তার খুব কাছের ২-১জনকে বলেছে যে তিনি হয়তো ২-১ সপ্তাহের জন্য লন্ডনে যাবেন। তো এইটা আমি একটু দেখবো আমরা যে তারেক রহমান আসলে লন্ডন যাচ্ছেন কিনা, কারণ এখনো রাজনীতির আকাশে যে অনিশ্চয়তার মেঘ, সেটা কিন্তু কেটে যায়নি। নির্বাচন নিয়ে এখনো নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে তো বলেছি, তারা তেমন ভাবে সিরিয়াসলি কাজ শুরু করেনি। এখন সব আলোচনায় বিএনপি এবং তারেক রহমানকে ঘিরে, এবং তারেক রহমানকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। যে আন্দোলনে তারা পৃষ্ঠপোষকতা করলো, যে আন্দোলনের ফলে তারা বাংলাদেশে একটা রাজনৈতিক সংস্কারের মাধ্যমে নতুন বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠার আলাপ চালিয়ে, এবং তা নিয়ে দশকের পর দশক ধরে কাজ করে একটা নতুন ব্যবস্থার সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেখানে তারা কিছুতেই একটা ধর্মভিত্তিক দলকে প্রধানমন্ত্রীত্বের আসনে বা প্রধান বিরোধী দলীয় নেতার আসনে দেখতে দিতে চায় না। তখন সেটাকে একটা ইসলামী বিপ্লবের মতো দেখাতে পারে। বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কোন দরবারে কোথায় যে কি হিসাব নিকাশ চলছে তা বোঝা বা বলা সত্যি মুশকিল হয়ে উঠছে। তবে
চোখ রাখলে বিভিন্ন ঘটনার আঁচ করা যায় এবং বুঝতে বাকি থাকে না যে বরাবরের মতোই বিভিন্ন দেশই তৎপর হয়ে উঠেছে নির্বাচনে ভূমিকা রাখতে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ পৃষ্ঠপোষক তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেই দলটির গঠন, কারা নেতৃত্ব পর্যায়ে থাকবেন সেসব বিষয়ে একেবারে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে, পরামর্শ রেখেছে এবং এক রকমের তাদেরকে নির্দেশনা বা গাইডেন্স দিয়েছে দলটি গঠনের সময়। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহেই তাসনিম জারার মতো নেত্রী বাংলাদেশে এসে তরুণদের এই দলের শীর্ষ পদে জায়গা পেয়েছিলেন। তাসনিম জারা সম্প্রতি জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট ঘোষিত হওয়ার পর কোনো কারণ বলেন নাই তিনি, কিন্তু দলে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং স্বতন্ত্র নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় আরো অনেক তরুণ নেতাই নাম জানা অজানা, মানে পরিচিত হয়ে ওঠা অপরিচিতই থেকে যাওয়া, এরকম অনেকেই দল থেকে সরে দাঁড়িয়েছেন গত কয়েকদিনে। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াতে ইসলামীর এই জোট দলটির পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কিভাবে দেখছিল বা কিভাবে দেখছে? সম্ভবত জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের আগে তাদের পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদের সঙ্গেই আছে এটা জানান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গুরুতর মনে করেছিল, এবং সে কারণেই রোববারে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে তারা মার্কিন দূতাবাসে 4 জন শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের বৈঠকের বিস্তারিত তুলে ধরার প্রয়োজন বোধ করেছে। এবং দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলা এই নেতারা স্পষ্টতই ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন ওয়াশিংটন বলতে একেবারেই কোনো রকম সংকোচ বোধ করেন নাই। স্পষ্ট ভাষায় তারা বলেছেন যে উন্নয়ন অংশীদার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন, তাদের প্রায়শই যোগাযোগ হয়, এবং তারই সূত্র হিসেবে এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে তারা জোট করলেন, নির্বাচনী জোট, সেটা কেমন ভাবে দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এতে কি প্রতিক্রিয়া সেটা জানতে তারা দূতাবাসে গিয়েছিলেন, এবং দূতাবাসের কর্মকর্তারাও তাদের কাছে জানতে চেয়েছিলেন যে কেন তাদেরকে জামায়াতে ইসলামীর সঙ্গেই জোট করতে হলো। তার মানে যেমনটা ধারণা করা যাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি তরুণদের দলের সঙ্গে জামায়াতে ইসলামীর এই জোট বা জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর এই জোটকে স্বাভাবিকভাবে নিচ্ছে, তাহলে তরুণদের যে জোটের নেতৃবৃন্দকে স্বাভাবিকভাবেই জানা ছিল যে এদেরকে এক রকমের তৈরি করেছেন, জনবল দিয়েছেন জুলাই আগস্টের আন্দোলনে, যে আন্দোলনেও মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার দূতাবাসের কর্মকর্তা তারা গভীরভাবে সংযুক্ত ছিলেন। তারা তো জানতেন যে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে এই প্রত্যেক তরুণের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। নাহিদ ইসলাম সহ তরুণদের অনেককেই জামায়াতে ইসলামী ছাত্র শিবির ঘনিষ্ঠভাবে তৈরি করেছে এবং তাদেরকে পরামর্শ, কৌশল, জনশক্তি সরবরাহ করে নেতা হিসেবে তৈরি করেছে জুলাই আগস্ট আন্দোলনের সময়। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এই একটা আলাদা দল গঠনের চেষ্টা কেন করতে বলল, কিংবা সেটা করতে উৎসাহিত করলো কেন? সেটা করতে পশ্চিমের উৎসাহের একটা বড় কারণ ছিল তারা যে একটা সংস্কার ধারণা সেই 90-এর দশক থেকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, যে মানে দ্বিদলীয় শাসনের বাইরে, বিএনপি আওয়ামী লীগ শাসনের বাইরে একটা নতুন দল যারা এক রকমের নতুন বাংলাদেশ গড়ে তুলবে, সেই সংস্কারবাদী ধারণা থেকে যে নতুন দল তারা গড়ে তুলতে চায়, সেই দলকে তারা একটা মধ্যপন্থী চেহারা দিতে চায়। সেই দলে তারা তাসনুভা জামিন, তাসনিম জারার মতো শিক্ষিত নারীদেরকে চান। সে কারণে জামায়াতে ইসলামীতে ঢুকে মিশে না গিয়ে তরুণদেরকে একটা নতুন দল করার উৎসাহ দিয়ে আসছিলেন তারা। এখন জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির এই ঐক্যের ফলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কি মনে করছে তরুণদের দলের এই জামায়াতে ইসলামীর সঙ্গে যোগ দেওয়াটা তারা যে উদ্দেশ্য নিয়ে এ দল গঠন করেছিল সেই উদ্দেশ্য সাধনে সক্ষম হবে? আক্তার হোসেন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, এনসিপি নেতৃবৃন্দ মার্কিন দূতাবাস থেকে সাক্ষাৎ করে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তারা বুঝিয়ে বলেছেন জামায়াতে
জামায়াতের সঙ্গে তাদের এই নির্বাচনী জোট করতে হয়েছে, কারণ জামায়াতে ইসলামী ছাড়া তাদের মনে হয় নাই সংস্কার প্রসঙ্গে আর কোনো দল এতটা সিনসিয়ার বা এতটা মানে গুরুত্ব দিচ্ছে। সে কারণেই সংস্কার এবং বিচার এই দুই বিষয়কে মাথায় রেখে একটা ন্যাচারাল অ্যালাইয়ে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী তাদের জন্য। একদম এই শব্দটা তারা ব্যবহার করেছে, মানে একেবারে স্বাভাবিক এক ধরনের জোটবদ্ধ মিত্রে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী তাদের জন্য, এবং সে কারণেই জামায়াতের সঙ্গে জোট করতে হয়েছে তাদের। সংস্কার মানে জুলাই সনদ প্রসঙ্গে এনসিপি এবং জামায়াতে ইসলামীর যে অবস্থান, বিচারও যখন তারা বলেন সেই একই অবস্থান থেকে বলেন। মানে তাদের মূল দাবিটা হচ্ছে যে 2024-এর জুলাই থেকে আগস্ট পর্যন্ত যা ঘটনা ঘটেছে, মানে ওই সময় গণ অভ্যুত্থানের বা গণ আন্দোলনের সময়টায় ছাত্র জনতা যে ধরনের ফৌজদারি অপরাধ সমূহে জড়িত হয়ে পড়েছিলেন, হত্যা হোক, অগ্নিকাণ্ড হোক, ধ্বংস হোক, লুটপাট হোক, যা যা তারা করেছেন, মানে কারাগার ভেঙে বন্দীদের বের করে আনা হোক, অস্ত্র লুটপাট হোক, কিংবা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হোক, এই পুরো বিষয়গুলোকেই আসলে একটা ব্ল্যাঙ্কেট ইন্ডেমনিটি বা একটা বড় ধরনের দায় মুক্তি দিতে হবে। এই নিরাপত্তাটা, এই গ্যারান্টিটা এখন পর্যন্ত এনসিপি বড় দলের মধ্যে জামায়াতে ইসলামী ছাড়া কারো কাছ থেকে পায় নাই। কাজেই ওই প্রসঙ্গটাই এনসিপি গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছে। তারা যে ভাষায় বলে যে সংস্কার বিচার প্রসঙ্গে জামায়াতে ইসলামী তাদের ন্যাচারাল অ্যালাই হয়েছে। আক্তার হোসেন বলছেন ইতিবাচকভাবেই দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু আব্দুল কাদের জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠনের নেতা, ডাকসুতে ভিপি পদে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের হয়ে, সেই আব্দুল কাদের কিন্তু প্রথম ফেসবুক স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়েছিলেন যে নির্বাচনী জোট হতে যাচ্ছে এনসিপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে, এবং সেটা যে 30টি আসনের সমঝোতা সে খবরটাও তিনি দিয়ে দিয়েছিলেন। তার ওই ফেসবুক স্ট্যাটাসে আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ছিল সেটা ছিল এই যে তিনি বলেছিলেন পশ্চিমের সঙ্গে যোগাযোগ রাখে যে গোষ্ঠীটি বাংলাদেশের রাজনীতিকে 2024-এর জুলাই আগস্ট থেকে প্রভাবিত করতে, সেই গংটি আব্দুল কাদের লিখছেন তারা সুনির্দিষ্টভাবে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীকে জানিয়েছে যে পশ্চিমের দেশগুলো, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলো কিছুতেই প্রধান বিরোধী দল কিংবা প্রধানমন্ত্রী, মানে বিরোধী দলীয় নেতা কিংবা প্রধানমন্ত্রীর আসনে জামায়াতে ইসলামীর কোনো নেতাকে দেখতে চায় না। কারণ তাদের আপত্তির জায়গাটা হচ্ছে যে আন্দোলনে তারা পৃষ্ঠপোষকতা করলো, যে আন্দোলনের ফলে তারা বাংলাদেশে একটা রাজনৈতিক সংস্কারের মাধ্যমে নতুন বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠার আলাপ চালিয়ে এবং তা নিয়ে দশকের পর দশক ধরে কাজ করে একটা নতুন ব্যবস্থার সরকার প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেখানে তারা কিছুতেই একটা ধর্মভিত্তিক দলকে প্রধানমন্ত্রীত্বের আসনে বা প্রধান বিরোধী দলীয় নেতার আসনে দেখতে দিতে চায় না। তখন সেটাকে একটা ইসলামী বিপ্লবের মতো দেখাতে পারে। সে কারণেই ওই স্ট্যাটাসে আব্দুল কাদের পরিষ্কারভাবে লিখেছিলেন যে এ আলাপও হয়ে গেছে যে জামায়াতের সঙ্গে এনসিপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে, এবং এই জোট নির্বাচিত হলে বিরোধী দলের আসনে যাক অথবা সরকার গঠন করুক, সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম, আর তারা যদি প্রধান বিরোধী দল হয় তাহলে মানে এ দুটোর একটা তো নিশ্চিতভাবে জামায়াতে ইসলামীর জোট হবেই, তো তাহলে প্রধান বিরোধী দলের নেতা হিসেবে আসবেন সংসদে নাহিদ ইসলাম, এটা জামায়াতে ইসলামীর কোনো নেতা হবেন না। এই আলাপটাও যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলছে সেটা পরিষ্কার হয় আক্তার হোসেনের কথায়, যখন রোববারের সংবাদ সম্মেলনে মার্কিন দূতাবাস থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের জানান যে প্রধানমন্ত্রী কে হবেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন এ প্রসঙ্গে এখনো জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা হয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জামায়াতে ইসলামীর জোট, যে জোটের ধারণা করা হচ্ছে যে এই জোটটি যদিও বা জামায়াতে ইসলামীর তরফে একে সমঝোতার জোট বলা হচ্ছে এতে কোনো দলই নেতা নয়, তবে বৃহত্তম দল হিসেবে ধারণাই করা হচ্ছিল যে এই জোট প্রধান বিরোধী দল হোক কিংবা সরকার গঠন করুক, এর নেতা জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত হবেন। কিন্তু জাতীয় নাগরিক পার্টি
তারা স্পষ্টতই সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে এই দল সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবেন, মানে বিরোধী দলে গেলেও বিরোধী দলীয় নেতা কে হবেন, এ বিষয়ে এখনো তারা দর কষাকষি করছেন, আলোচনা করছেন জামায়াতে ইসলামীর সঙ্গে। বুঝতে বাকি থাকে না তাদের পেছনে একজন শক্ত শক্তিশালী পৃষ্ঠপোষক আছেন, যাদের প্রত্যাশা জামায়াতে ইসলামী এনসিপি জোট থেকে জামায়াতের বাইরের একজন প্রধানমন্ত্রী। সে কারণেই এই আলোচনা জামায়াতে ইসলামীও তাদের সঙ্গে চালিয়ে যাচ্ছেন। আর জাতীয় নাগরিক পার্টি মার্কিন দূতাবাস থেকে বেরিয়ে স্পষ্ট ভাষায় সেই আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলছেন যে জামাত এনসিপি জোটের প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে তাদের আলোচনা এখনো চলছে। কাজেই মনে করবার যথেষ্ট কারণ আছে আব্দুল কাদের আর সব খবর যেমন ঠিক দিয়েছিলেন, জামায়াতে ইসলামী এনসিপি জোট হবে, 30টি আসন পাবে এনসিপি সেই জোট থেকে, ঠিক তেমনি এই খবরটিও সত্যি যে পশ্চিমের দেশগুলো প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতার পদে জামায়াতে ইসলামীকে চায় না, ওই পদটি পেতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নাহিদ ইসলাম। তবে আপাতত আক্তার হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে এসেছেন যে যেসব নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন এনসিপি থেকে তাদের কারো পদত্যাগপত্রই তারা গ্রহণ করেন নাই, কাজে এখনো সেগুলো কার্যকর হয় নাই। সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে তাসনিম জারা সহ যেই নেতাদেরকে তারা দলে এনে দলটিকে একটা মধ্যপন্থী চেহারা দিতে চেয়েছিল তাদেরকে দলে আবারও ফিরিয়ে আনার একটা চাপ আছে। তারা দলে না ফিরলে সম্ভবত এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের একই রকম আশকারা আর পাবে না।